হয়েছে? প্রেসে যারা আছেন তারা শুনতে পাচ্ছেন? আওয়াজ পাচ্ছেন? প্রেসে যারা আছেন তারা কি আওয়াজ পাচ্ছেন? হ্যালো অর্ণব, প্রেস থেকে একবার তুমি কথা বলো। নবান্ন প্রেস, একবার কথা বলুন। আওয়াজ পাচ্ছেন আপনারা? পাচ্ছেন তো? আমরা 5 মিনিট আগেই মিটিংটা চালু করেছি। নতুন চিফ সেক্রেটারি জয়েন করেছেন। আচ্ছা, নতুন চিফ সেক্রেটারি জয়েন করেছেন এবং আমাদের সাথে অল দ্য ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট, ডিএমএসপি থেকে শুরু করে জেলার লাইন ডিপার্টমেন্ট, মিনিস্টাররা, প্রিন্সিপাল সেক্রেটারিরা, অ্যাডিশনাল চিফ সেক্রেটারিরা, স্পেশাল সেক্রেটারিরা সহ ডিএমএসপি সহ প্রতি জেলায় লাইন ডিপার্টমেন্টের যারা টপ অফ দ্য র্যাঙ্ক জেলায় তারাও সকলে আছে। আমরা যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করি বছরে 2-3টে করে সবাইকে নিয়ে, কিন্তু এবারে যেহেতু ইলেকশন ছিল, ইলেকশনের জন্য আমাদের 3টে মাস ইলেকশনের কাজে যারা ব্যস্ত ছিলেন, বাদবাকি ডেভেলপমেন্টের সব কাজ বন্ধ থাকে প্রায়। যদিও বলে ইলেকশন চলাকালীন ডেভেলপমেন্ট প্রসেস উইল গো অন, কিন্তু আলটিমেটলি হয় না। এরপরে বাই ইলেকশন ছিল, তখন আবার একটা মাস অনেক জেলায় কাজ হয়নি। এরপর আরও 6টা বাই ইলেকশন বাকি আছে, তখনও একটা সময় চলে যাবে। তাছাড়া বাংলা নদীমাতৃকা দেশ, অলওয়েজ যে কোনো সময় সাইক্লোন, ঘূর্ণি, ঝঞ্ঝা, নদীর ভাঙন, গঙ্গা ভাঙন, এবং বিশেষ করে যেমন মালদার ভূতনি চকে একটা ব্রিজ ভেঙে গেছে, সেটা অবশ্য সারানো হচ্ছে, অলরেডি প্ল্যান করে দিয়ে দেওয়া হয়েছে। ওখানকার প্রায় অনেক মানুষকে রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে, ডিএমএসপিরা টেক কেয়ার করছেন। তাছাড়াও যে কোনো মুহূর্তে পুজো আসছে, বর্ষা আসতে পারে, কারণ যেহেতু এবারে পুজোটা একটু তাড়াতাড়ি আছে, এটা মাথায় রাখতে হবে। ডিজাস্টার ডিপার্টমেন্টেও যারা আছেন, দূষণ তুমি আছো এবং তোমার কাছে ইরিগেশনটাও দেওয়া হয়েছে ম্যাডাম, বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। দুটোই কিন্তু রিলেটেড টু ইচ আদার। মনে রাখবে এখন থেকে 24x7 আমাদের যে ডিজাস্টার চলে, যাতে কোথাও কোনো বন্যা হলে বা বন্যার পরিস্থিতি হলে বা জল ছাড়ার ব্যাপারটা রেগুলার আমরা যেভাবে মনিটরিং করি, যাতে মাইথন, পাঞ্চেত, ডিভিসি সহ এরা জলটা হট করে ছেড়ে দিতে না পারে, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। ম্যাম, আমরা রেগুলার নজর রাখছি। 2 হচ্ছে পুজো আসছে, অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে নিতে হবে। পুজো কমিটিগুলোর কাছে তাদের যাতে কোনো অসুবিধে না হয়, প্রত্যেকটা ডিএমএসপি, শুধু ডিএসপি নয়, এসপির সাথে ডিএমও থাকবে, এলাকাগুলোকে ভিজিট করুন, করে দেখুন কার কি প্রবলেম আছে। আগে আমি বিডিও স্তর পর্যন্ত ডিএমদের বলবো, আগে যেমন আমরা করতাম, আইসিদেরও, ডিএমএসপিদেরও আইসিডিএস সেন্টারগুলো ভিজিট করুন। মিড ডে মিল যেখানে দেওয়া হয়, এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছেন, বিডিও আইসিরাও করবে, আপনারাও করবেন। কোনো রকম সমস্যা থাকলে স্থানীয় স্তরে সমস্যার সমাধান করে দেবেন, ফেলে রাখবেন না। আর যদি মনে হয় আপনার দ্বারা হচ্ছে না, তাহলে চিফ সেক্রেটারিকে জানাবেন, তিনি তার মধ্যে সাধ্যমতো করার থাকলে তিনি করে নেবেন, ডিপার্টমেন্টের সাথে টেক ওভার করবেন। আমার সাথে কথা বলার থাকলে আমার সাথে কথা বলে নেবে। এছাড়াও হচ্ছে পুজোর টাকার যে ফান্ডিং, এবারে আরও কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে। সবটা হয়তো পারবো না, কিন্তু আমাদের প্রায় 450 কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য। সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি। যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন।
নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে। সবাইকে হয়তো পারবো না একবারে, বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে। পুলিশি অ্যাকশন, এখন থেকে কোন ক্লাব কি পুজো করছে, কি থিম করছে, যাতে পুজোর সময় স্ট্যাম্পেড না হয়। যার যে কিছু থিম করার অধিকার আছে, কিন্তু এমন কিছু আমরা করব না, এটা পুজো কমিটিগুলোকেই দায়িত্ব নিতে হবে। একদিকে যেমন তারা সামাজিক কাজ করবেন, গরিব লোকেদের অন্ন যোগাবেন, কারণ এই পুজোকে কেন্দ্র করে অনেক গরিব লোকের রুচি রোজগার হয়। তেমনি সাথে সাথে মনে রাখতে হবে অনেক বিদেশি অতিথিরা আসেন, সারা দেশ থেকে অনেক মানুষ আসেন, তাদের যেন কোনো রকম অসুবিধে না হয় সেটাও দেখতে হবে। ট্যুরিজম ডিপার্টমেন্ট ইজ টু প্লে এ গুড রোল, INCA ডিপার্টমেন্ট অলসো, হেলথ ডিপার্টমেন্ট অলসো, PWD। আমি PHকে বলবো, পাইপ লাগাতে গিয়ে যে রাস্তাগুলো আপনারা গ্রামগঞ্জে খারাপ করে রেখেছেন, আগে সেগুলো সারান। PWDকেও বলবো, ইরিগেশনকেও বলবো, যার যার হাতে আছে, বা পঞ্চায়েত। ধরুন আপনি একটা লাইন টানলেন, তারপরে রাস্তাটা সারালেন না, রাস্তাটা ভেঙে করলেন, যতক্ষণ আপনি সেই রাস্তাটা না সারাবেন ততক্ষণ আমি কিন্তু নতুন টাকা দেব না। কারণ আপনার টাকার মধ্যে, স্কিমের মধ্যে এটা ধরা থাকে। প্লিজ অল দ্য ডিপার্টমেন্ট, যারা রাস্তা খুঁড়ে পাইপ নিয়ে গিয়েছেন, সেই রাস্তাগুলো ঠিক না করবেন, তাদের কিন্তু আমি টাকা দেয়া বন্ধ করে দেব নতুন কোনো স্কিমে, যতক্ষণ তারা, এবং ল্যান্ড অ্যাকুইজিশন আমি করব না, ক্যাবিনেটে আসলেও করব না। কারণ ফার্স্ট আপনার ডিউটি হচ্ছে, আপনি ল্যান্ড নিচ্ছেন, নিন। আপনি রাস্তা কেটে জলের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন, নিন। বিদ্যুতের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন, নিন। কর্পোরেশনের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন, নিন। এটাও মানুষের জন্য পরিষেবা, কিন্তু সাথে সাথে আপনাকে সেই রাস্তাটা ভালো করতে হবে। আমরা বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে বড় ট্রাক যাবে না। পুলিশ অনেক সময় ছেড়ে দেয়, পুলিশের একাংশ। আমি পুলিশের রাজীব কুমার, মনোজ ভার্মা যারা আছেন তাদের বলবো, কোনো বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত, সেখান দিয়ে যাবে না। যদি যায়, সেই দায়িত্বে যারা আছেন ওখানকার লোকাল, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে। উড়িষ্যায় আমাদের কাছে খবর এসছে, মনে হয় চিকেন ফ্লু বার্ডদের হচ্ছে। আমাকে এটা ARD ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার বিবেক কুমার জানিয়েছেন। আমরা অলরেডি বর্ডার সিল করতে বলেছি, বিশেষ করে মিদনাপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই বর্ডারগুলো দিয়ে অনেকে যারা শুধু বিজনেস করতে চায়, বিজনেস করুক, আমার আপত্তি নেই, কিন্তু আপনি তো পচা জিনিসটা নিয়ে এসে মানুষের রোগ বাড়াবেন না। আমাদের বাংলার প্রবলেমটা নেই, কিন্তু প্রবলেমটা যদি অন্য রাজ্যে হয়, আমাকে দেখতে হবে যাতে সেই রোগটা আমার রাজ্যে না এসে পৌঁছায়, এবং রেলেও যাতে উড়িষ্যা থেকে কোনো এই ধরনের জিনিস অন্য রাজ্যে ঘুরে আসতে পারে। রেলটা আমাদের হাতে নেই। রেলকেও আমি CSকে বলবো একটা মিটিং করতে, উইথ GM ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইভেন নর্দার্ন রেলওয়ে দিয়েও পাঠাতে পারে। রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে একটা মিটিং করে নিতে, যখন ওদের অসুখ সেরে যাবে তখন আমরা আবার ওদের জিনিস নেব, আমাদের কোনো আপত্তি নেই। কারণ সাধারণ মানুষ তো ডিমটা খায়, সাধারণ মানুষ তো চিকেনটা খায়, বা যেগুলো প্রয়োজনীয় জিনিস, তাতে কোনো অসুবিধে নেই। কেউ ভেজ আছে, কেউ নন ভেজ আছে। কিন্তু যদি কোথাও একটা অসুখে কেউ আক্রান্ত হয়, কারণ ইদানিং আবার মানকি যে পক্স আফ্রিকা থেকে এসছে, কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে, তো হেলথ ডিপার্টমেন্টের বিশেষ দায়িত্ব আছে। নারায়ণ, তুমি এখানে আছো, ইউ গিভ রেসপন্সিবিলিটি, 1 নোডাল অফিসার ফর ম্যালেরিয়া, 1 nodal officer for dengue, and 1 nodal officer for bird flu, and also you can consult, মানে তুমি আলোচনা করে নাও বিবেকের সাথে কি করা উচিত, আর 1 nodal officer for
মানকি পক্স, আমার মনে হয় যোগীরাজকে কনফিডেন্সে নাও। ইয়েস ম্যাডাম, কথা বিশেষ করে এইসব ডিজিজগুলো যোগীরাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা করোনার সময় দেখেছি যে ব্যাপারে যোগ্য তাকে সে ব্যাপারে কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। আর মিনিস্টারদেরও বলছি, যারা এমএলএরা প্রেজেন্ট নেই বাট যদি আমার কথা শুনতে পান বা ব্লক ভিডিও লেভেলে, প্রত্যেকে লক্ষ্য রাখবেন, যতক্ষণ বার্ড ফ্লু ক্লিয়ার না হচ্ছে, এআরডি ডিপার্টমেন্ট যতক্ষণ সিগন্যাল না দিচ্ছে গভর্নমেন্ট থেকে, ততক্ষণ পর্যন্ত দয়া করে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন মানবেন। এখানে যেন গভর্নমেন্টের ইনস্ট্রাকশন না মানার কোনো প্রবণতা কারো না থাকে। যদি থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। অন্যায় যদি কেউ করে সে তার পানিশমেন্ট পাবে। এখানে গভর্নমেন্ট কোনো অন্যায়কারীকে স্পেয়ার করবে না, সে যেই হোক। পুজোর ব্যাপারে এখন থেকে সতর্ক হন, সতর্কতামূলক ব্যবস্থা নিন। পাওয়ার ডিপার্টমেন্টকেও এখন থেকে দেখতে হবে বর্ষার মধ্যে যদি পুজো এসে যায় যাতে শর্ট সার্কিট না হয়, সেদিকে নজর রাখতে হবে। পুজোতে আমরা বলেছি 75% পর্যন্ত বিদ্যুৎ আমরা ফ্রি করব। যারা গভর্নমেন্টের সামাজিক স্কিমগুলো ভালো করে প্রজেক্ট করবে তাদের আমি আরও কিছু হেল্প করব বিভিন্নভাবে। কিন্তু যেহেতু আমরা একটা টাকা দিচ্ছি, আর একটা টাকা অ্যাড থেকে বেরোবে না, কিন্তু ওটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নেব। পুলিশ নিজেরাও অনেক মেয়েদের পুজোকে হেল্প করে, আমি জানি যতটুকু। বড় পুজোগুলো পাড়ায় 5টা 10টা করে ছোট পুজোকে হেল্প করে যাতে তাদের পুজোগুলো ভালো করে হয়। উৎসব কিন্তু সবার, মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র না হয়। কয়েকটা টিভি চ্যানেল, আই মাস্ট সে, এর জন্য আমি সিএসকে বলবো একটা টাস্ক ফোর্স করে একটা সিলেকশন কমিটি করে দিতে। অন্য রাজ্যে যে নিয়ম কানুনগুলো আছে, যেটা সবচেয়ে বেটার সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে। কেউ কেউ শুধু প্রভোকেশন করছে টিআরপি বাড়ানোর জন্য, কেউ কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশন করছে। সে সত্যি কথা বলুক, আমাদের কোনো আপত্তি নেই, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, আমরা রেসপেক্ট করি। কিন্তু কেউ যদি মনে করে এটা আমার 1 পয়েন্ট এজেন্ডা টু মিসলিড দ্য পিপুল, টু ডিস্টর্ট দ্য পিপুল, ডিস্টর্টেড দ্য এজেন্ডা, মিসকমিউনিকেশন, ডিসকমিউনিকেশন অ্যান্ড ম্যাল প্র্যাকটিস, ইটস এ ক্রাইম। অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘদিন ধরে, এমনকি ইউটিউবে আমি অনেক দেখেছি সিজেকে জড়িয়েও অনেক বাজে বাজে কথা বলা হয়েছে। এটা আমাদের লজ্জা। যাদের দু পয়সার ক্ষমতা নেই তারা ইউটিউবে মিথ্যে কথা বলে, আমি সবার বিরুদ্ধে নই, কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেশনও পাওয়া যায়, সেগুলো যারা করে তাদের আমি সাধুবাদ জানাই। কিন্তু 2-3টে চ্যানেল তাদের ডিজিটাল বাংলাকে অসম্মানিত করবার জন্য, বাংলাকে অসম্মান করবার জন্য লাগাতার প্রভোকেশন দিয়ে যাচ্ছে। তারা ভুলে গেছে যে বাংলা একটা উৎসব আসছে। এই উৎসবের সময় গরিব মানুষদের দোকান খোলা থাকে, তারা করে খায়। ঢাকি থেকে শুরু করে একেবারে ধামসা মাদল থেকে শুরু করে, লোকশিল্পী থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, বিভিন্ন মার্কেট থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, এই সময় বাজারটা ফ্লো হয়। আর অনেকে চাইছে ইকোনমিক ডিস্ট্রাকশন। যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না, কথা বলুন, কোনো আপত্তি তো নেই। আমরা কাউকে বলিনি কথা বলবো না। এই তো আজকে আমাদের এখানে মিটিং আছে, এটা আগের সপ্তাহে ডাকা, আজকে ডাকা তা তো নয়। 5 দিন আগে, লাস্ট উইকে মনোজ চিফ সেক্রেটারি হওয়ার পরে 5 দিন আগে ঠিক হয়েছে। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে,
কালকে আমাদের ক্যাবিনেট কমিটির মিটিং আছে, পরশুদিন আমাদের বিজনেস চেম্বারসের, জেলা চেম্বারসেরও রাখবে, তাদের সাথে মিটিং আছে। সুতরাং আমরা মিট করি এবং আমরা কথা বলি। যদি কারো মনে হয় কথা বলার প্রয়োজন, কথা বলার দরজা অলওয়েজ খোলা। তবে সবসময় তো আর 1000 লোক টাইম চালিয়ে একসাথে দেওয়া যায় না, সেগুলো ভাগ ভাগ করে করে করতে হয় আমাদের। আমি সবাইকে বলবো, যেমন আমি হেলথের দিকটাও বললাম, নারায়ণ তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও, রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডারকে রেসপেক্ট দিয়েই। ইয়েস ম্যাডাম। আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে, কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। এটা ইউপিতে হয় না, এটা বিহারে হয় না, এটা রাজস্থানে হয় না, এটা দিল্লিতে হয় না, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন, পারমিশন পর্যন্ত নেয়নি। হ্যাঁ, সিজে তোমাদের বলেছিল রেকর্ড করে রাখতে, ভিডিওগ্রাফ করে রাখতে, সেগুলো তোমরা করে রাখবে, যেগুলো তোমাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো, আপনারা বলেছিলেন যে এমএসভিপি আছে চেঞ্জ করো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো। 4টের মধ্যে 4টেই মেনে নেওয়া হয়েছে, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি, ইনডিরেক্ট যতটা শুনেছি, তার মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি। কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র 72 ঘন্টা, তার মধ্যে 24 ঘন্টা চলে গেছে। 24 ঘন্টা কেন বলবো, হ্যাঁ 24 ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টেম এবং ক্রিমেশনের প্রসেস করতে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে পোস্টমর্টেমে, ভিডিওগ্রাফ করা হয়েছে। আমি নিজের আস্তে আস্তে আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি তক্ষুনি স্টার্ট করি। তার বাবা মার সাথেও কথা হয় আমার। তার একদিন বাদে পুলিশ কি করেছে 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে। ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে। এবং আমি যতটুকু জানি সিপি নিজে, যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলি, তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি, সিসিটিভি ফুটেজ সব দেখান, যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে। কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না। যেমন যিনি অত্যাচারিত হয়েছেন তার মুখ টিভিতে দেখানো যায় না, তার নাম বলা যায় না, তেমনি তদন্তের রিপোর্টও বলা যায় না। তার পরের দিন আমি তাদের বাড়িতে যাই। উনি মারা গেছে ও শুক্রবার, রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা, যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা। আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে। মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে, সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। মোস্ট প্রবাবলি সোমবার, মঙ্গলবারও হতে পারে, বাট আমার মনে হচ্ছে সোমবার। সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা মাকে, সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল। এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে, আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম
একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল। তার 3 নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি। আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি, ভাববেন না আমি এমনি কথা বলি। মনোজ, তোমাকে আমি চিঠিটা ফরওয়ার্ড করেছি, তুমি এটা পড়ে শোনাও তো। কি লিখেছিল রেসিডেন্সিয়াল ডক্টরসদের, কি ডিমান্ড ছিল আমি যেদিন যাই তার আগের দিন? ম্যাডাম, এটা 11 তারিখের চিঠি আছে রেজিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তরফ থেকে, অফিসিয়াল স্টেটমেন্ট। এখানে ডিমান্ডস বাদ দিয়ে প্রথম ডিমান্ড হচ্ছে ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস অ্যান্ড অ্যারেস্ট অফ দ্য কালপ্রিটস উইথ প্রপার এভিডেন্স অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট ফর দ্য কালপ্রিটস। দ্য রেলিভেন্ট এভিডেন্সেস ইনক্লুডিং CCTV ফুটেজ and post-mortem reports should be shared with the committee representatives of protesting resident doctors. Second demand chilo written apology and resignation of higher authorities, principal MSVP Uday Madhyanik, chest medicine HOD and on duty ACP of Arjikar Medical College Police Outpost within 12 hours. Third demand chilo immediate announcement of adequate compensation for the family of the victim. Fourth demand, এটা রেখে দাও। জি ম্যাম। এই জন্য আপনাদের শোনালাম যে ওরাই একটা ডিমান্ড করেছিল। তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিকটিমসদের একটা হেল্প করার, কিন্তু তাও আমি বলিনি। আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড, যেটা আমি বাইরেও বলেছিলাম, যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুবই মর্মাহত, আমরাও মর্মাহত, কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন, আমাকে বলবেন, আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে, নাথিং এলস। আমি জানি কোনটা কখন বলতে হয়, এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম। তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন, আই এম সরি, তারা কি চায়? বিচার চায় না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায়? কি চায়? আমাদের পুলিশ তো 1 বছরের মধ্যে মাটিগাড়ায় একটা কেসে ক্যাপিটাল পানিশমেন্ট করেছে। আমরা কামদুনিটাও ক্যাপিটাল পানিশমেন্ট করেছিলাম, কিন্তু এখানে কোর্ট বড় ব্যাপার পালন করেন। হাইকোর্ট কিন্তু তাদের দুজনকে বাদ দিয়ে লাইফ সেন্টেন্স করে দিয়েছিল। এখন আবার লাইফ সেন্টেন্স হলে আবার কোর্ট থেকেই রেকমেন্ডেশন আসে তাদের ছেড়ে দেওয়ার জন্য। আজকে আমার কাছে একটি কেস এসেছিল, আমি বলছি এখন আমি করতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা অলরেডি পাস করেছি যে এই ধরনের কেস আমি করতে পারবো না। আমরাও বন্দি মুক্তি চাই, আমরা 700-1500-এর ওপর লোককে মুক্তি দিয়েছি, কিন্তু দেয়ার ইজ এ লিমিট ফর কেস টু কেস বেসিস। কখনো আপনি বলবেন করা যাবে না, কখনো বলবেন করা যাবে, কোনটা মানব? আজকে পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না, দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কেন? পুলিশ দেখবে না ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে। ভাগ্যিস কদিন পুলিশ সামলেছে, শান্তিপূর্ণ মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু তবুও কারো রক্ত নেয়নি। আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি। সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার, পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয়। তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব, মানুষ। তারাও কিন্তু মানবিক মানুষ, তাদেরও সংসার আছে, তাদের পরিবার আছে। যাকে পাচ্ছেন তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন কেউ কেউ। একবারও ভাববেন না আপনার পরিবারকে তুলে যদি কেউ এই কথা বলে তাহলে আপনার কি হবে, আপনার মানসিকতা কি হবে? কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে। যতটা বলছেন, যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। কাজেই আপনাদের আমরা বলছি, পুলিশ ইভেন্ট সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই, সব কাগজপত্র, ভিডিও রেকর্ডিং, এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ডওভার করেছে।
আমাকে আপনারা বলছেন হোম মিনিস্ট্রি থেকে একটা চিঠি লিখলো সিআইএসএফকে জায়গা দাও। আমি ববিকে পাঠিয়ে ইন্দিরা হসপিটালের 30 বেডেড হসপিটাল এবং একটা প্রাইমারি স্কুল কর্পোরেশনের সেই দুটোকে দিলাম। তারপরেও আপনারা যদি রোজ বলেন, বলছে এখন কমিউনিটি হলগুলো আমাদের দিয়ে দাও, তাহলে এলাকায় এলাকায় যে মানুষগুলো বিয়ে, শ্রাদ্ধ, পৈতে, পুজো, উৎসবের নামে এটা করা হয়েছে কমিউনিটি মানে এলাকার কমিউনিটির জন্য, তারা কোথায় যাবে? নিশ্চয়ই জায়গা খুঁজে দিন। আরজি করের পাশে আরও যদি জায়গা চায়, আরজি করের পাশে যে জায়গাটা পড়ে আছে, আমি সিএসকে বলবো ডেকোরেটর ডেকে আনুন, আজকাল সব কিছু হয়ে যায় খুব তাড়াতাড়ি, করে দিন, তক্তা পেতে দিন, খাট পেতে দিন, বাথরুম ওয়াশরুম টওয়াশরুমগুলো করে দিন। কিন্তু আপনি যদি একটা কনজেস্টেড এরিয়ায় আমাকে বলেন 2 ঘন্টার মধ্যে জায়গা খুঁজে দিতে হবে, হাউ ইজ ইট পসিবল? যে জায়গাটা আরজিকর হসপিটাল সেই জায়গাটা ভীষণ কনজেস্টেড, আর যদি সেই জায়গাটা না করতে পারেন তাহলে ওদের আপনাদের পুলিশের যে ব্যারাক আছে বিভিন্ন জায়গায় যেখানে অ্যাভেলেবেল, দরকার হলে আপনি বাস অ্যারেঞ্জমেন্ট করে দিন, বাস তাদের তুলে নিয়ে আসবে, বাস তাদের পৌঁছে দেবে। তারা আর কি চায়? জামা কাপড় চাইলে দিয়ে দিন, খাবার দাবার চাইলে দিয়ে দিন, আর কি কি দেওয়ার আছে? আপনারা যদি কাউকে পাঠানো, দায়িত্বটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে, সবটাই স্টেট গভর্নমেন্টের উপর আপনারা চাপিয়ে দেবেন আর মিথ্যে কথা বলবেন আমরা দিইনি, এটা ঠিক নয়, আমরা 3টে জায়গা দিয়েছি। কিন্তু আপনি যদি রোজ সংখ্যা বাড়ান বাংলাটাকে গ্রাস করবার জন্য, পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে। আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টসও করবো না, বিকজ উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য কোর্ট ভার্ডিক্ট। কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরও কয়েকটা লেফট পার্টিস, দে আর অলসো ইনভলভ ইন দিস কনস্পিরেসি, যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই। যেহেতু আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাত জেগে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে। আসল কেসটা করুন। আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন, যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন, এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে, আমাদের কোর্টে তো নয়। সুতরাং আপনারা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন। বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে, যারা এখান থেকে পড়াশুনো করে খেয়ে দিয়ে মানুষ হয়ে বাইরে গেছেন, তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা, ওয়ান সাইডেড কথা শুনে ওদের। তারা তো বোথ সাইড শুনতে পাচ্ছেন না, ইউনিল্যাটারালি, ওয়ান সাইডেড। তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন। তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র, আমরা তাদের ভালোবাসি, সম্মান করি, তাদের ভাষাকে সম্মান করি। ইন্ডিয়া আলাদা রাষ্ট্র। এই দুটো আপনারা কিন্তু মাথায় রাখতে ভুলে গেছেন। এখানে বাংলাদেশ হবে না, কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয়। বাংলাদেশটা আসল একটা অন্য রাষ্ট্র, তাদের আমরা সম্মান করি, ভালোবাসি। আমরা একই ভাষায় কথা বলি। আজকে বাংলা ভাষায় কথা বলে বলে উড়িষ্যা থেকে সব প্রবাসীদের আপনারা মেরে তাড়িয়ে দিচ্ছেন। সংখ্যালঘু হবার অপরাধে আপনারা উজ্জয়িনী থেকে শুরু করে মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে
উত্তরপ্রদেশ থেকে শুরু করেন আমাদের 20,000 পরিযায়ী শ্রমিককে আপনারা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন এবং 3 জনকে খুন করেছেন। আমাদের এখানেও কিন্তু 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে অন্যান্য রাজ্যের। মনে রাখবেন, আমরা কিন্তু তাদের ডিস্টার্ব করি না, তার কারণ আমাদের সেখানে মানবিকতায় স্থান পায়। উড়িষ্যাতে সবচেয়ে বেশি, পুরীতে আমাদের লোকেরা যায়। উড়িষ্যায় ট্যুরিজম, বাংলার ট্যুরিজম উড়িষ্যাকে ডেভেলপ করে। জগন্নাথ, জয় জগন্নাথ করতে সবাই যায়। উড়িষ্যা থেকে আমার কাছে খবর এলো সব লোকেদের মেরেছে এবং চলে এসছে, কারণ আমাদের এখন একটা পরিযায়ী শ্রমিকদের একটা অ্যাপ আছে। আমি তারপরে নিজে চিফ মিনিস্টারকে বললাম, আপনার রাজ্যে কেন এটা হচ্ছে? আমাদের তো সবচেয়ে বেশি লোক উড়িষ্যায় যায়, বাংলায় কথা বললেই তাকে মারধর করা হচ্ছে। এটা কি? বিজেপি রাজ্যগুলোতে এগুলো হয়, জেনে রাখুন, তখন কোনো বিচার হয় না। আর বাংলায় একটা ঘটনা ঘটলেও সেটা দুর্ভাগ্যজনক, আমরা একটি লোকও তাকে সমর্থন করি না, চুপচাপ আছি, নীরবে বেদনা সহ্য করছি। পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি, কিন্তু দয়া করে পরিষেবাটা দিন। ইতিমধ্যে 7 লক্ষ লোক যারা, আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো, হেলথ সেক্রেটারি, আমি দেওয়ার থেকে তার দেওয়া বেটার। ম্যাডাম, ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় 7 লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি। ইনডোর অ্যাডমিশন আমাদের প্রায় 70,000 রোগীকে আমরা দিতে পারিনি। অনেক 7,000-এর বেশি সার্জারি, যেটা প্ল্যান্ড সার্জারি ছিল, সেগুলোকে ডিফার করতে হয়েছে। 1,500-এর বেশি মানুষকে, যেটা কার্ডিওলজিতে আমাদের ক্যাথ ল্যাবগুলোতে ট্রিটমেন্ট হয়, সেটা দিতে পারিনি। এই ছাড়া ম্যাডাম আমাদের বেশ কয়েকটা ডেথও হয়েছে, যেটা আমরা কয়েকটা মিডিয়া রিপোর্ট থেকে আর বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। প্রায় 21, 22, 23টি আমরা ডেথ রিপোর্ট অলরেডি, আজ পর্যন্ত 23টা হয়েছে। 23টি আমরা, তোমার ধরো হসপিটালে এসছে কিন্তু ফিরে গিয়ে ট্রিটমেন্ট পায়নি, বাড়িতে মারা গেছে, সেই কেসগুলো বুথ লেভেল থেকে খোঁজ নাও। ইয়েস ম্যাডাম, সেগুলো ক্ষেত্রে মেলে কিন্তু পুরোপুরি, কেন আমাদের প্রায় অনেকগুলো রেজিডেন্ট ডক্টর আমাদের ব্যাকবোন মতো কাজ করে, সিনিয়র ডক্টররা আপ্রাণ কাজ করে যাচ্ছেন, কিন্তু প্রবলেমটা অনেক বেশি আকারে এখন নিচ্ছে ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, আজকে সুপ্রিম কোর্ট বলেছে, আশা করি তারা যদি মনে করেন তারা কথা বলে এটাকে শর্ট আউট করবেন। ইজ ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। যাই হোক, দিদি অর্ডার হয়েছে। সিএমওএইচ, আমি জানি সিএমওএইচ, বিএমওএইচ যারা আছেন, ইয়েস ম্যাডাম। তাদের সকলকে বলো অ্যাক্টিভেট করতে হসপিটালগুলো ভালো করে, ইয়েস ম্যাডাম। যাতে কোনো মানুষ পরিষেবা না পেয়ে মারা যায়, এটা লক্ষ্য রাখতে হবে। ইয়েস ম্যাডাম। ইভেন কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অর্ডার সিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নারায়ণ, তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে, তুমি করেছিলে? ইয়েস ম্যাডাম, মিটিং হয়েছে, ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে। আর পুলিশ, কিন্তু যারা করেছিল, রিফিউজ করেছিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তারা তো টাকা নিয়ে করছে। আজকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো, তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না, কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে। ইজ ইট নট এ ফ্যাক্ট? ইয়েস ম্যাডাম, এটা ফ্যাক্ট আছে। আমরা ব্যবস্থাগুলো নিচ্ছি ম্যাডাম, আমরা অলরেডি নামগুলো আইডেন্টিফাই করেছি। এবং এতে কর্পোরেট বিজনেস বেড়েছে। কিন্তু ভাগ্যিস আমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল বলে কিছুটা পাবলিক ট্রিটমেন্ট পেয়েছে, বিকজ প্রাইভেট হসপিটালে দুটো চোখ কাটার অপারেশন করতে গেলে 2 লাখ টাকা নিয়ে নিচ্ছে। যে 5 লাখ টাকাটা তার পরিবারকে সে দিতে পারত সারা বছরে, সেই টাকাটা একটা জায়গায় চলে যাচ্ছে। এগুলো তো মানবিক সমস্যা। সব রাজনৈতিক দলকে বুঝতে হবে, মানুষ কিন্তু রাজনীতির ঊর্ধ্বে। রোগের কিন্তু কোনো বিচার হয় না। একটা কার্ডিয়াক পেশেন্ট যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট না পায়, সে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়। যার ঘরে না হয় সে এটা বুঝতে পারে না। ক্যাথল্যাব ছিল না বলে একজন মা তার ছেলেকে কিডনি দিয়েছে, কিন্তু বাঁচাতে পারল না, কারণ ক্যাথল্যাবটা চেঞ্জ করা হয়নি।
হার্ট অ্যাটাক কখনো অপেক্ষা করে কারোর জন্য? না কিডনি ফেলিওর অপেক্ষা করে ডায়ালিসিস না করার জন্য? এই সমস্যাগুলোকে সমাধান করা দরকার। যদি নারায়ণ, তুমি তো অনেকবার গেছো, কথা বলেছো, তোমার কথায় কাজ হয়নি। তুমি ডিএমএকেও পাঠিয়েছো, কথা বলেছো। তুমি ডিএইচএসকেও পাঠিয়েছো, কথা বলেছো। ইয়েস ম্যাডাম। তোমাদের কথায় ওরা পাত্তা দেয়নি। ইয়েস ম্যাডাম। দেখে নাও, যদি কথা বলতে চায় ইয়েস ম্যাডাম। তাহলে আমাকে ইনফর্ম করো। ইয়েস ম্যাডাম। বিনীতের সাথে ওরা ডেপুটেশন দিতে গেছে, বিনীত ওদের মিট করেছে এবং বিনীত প্রায় 2 ঘন্টা কথা বলেছে। আমাদের গভর্নমেন্ট লেফট ফ্রন্ট গভর্নমেন্ট নয়, আমি অন রেকর্ড বলছি। সিঙ্গুর নিয়ে আমি 26 দিন হাঙ্গার স্ট্রাইকে ছিলাম কলকাতায়, একবারও তারা কেউ আমার সাথে কথা বলেনি। জেনে রাখুন, তাপসী মালিক একটা গরিবের মেয়ে, কৃষকের মেয়ে, ধর্ষিতা হয়ে খুন করা হয়েছিল লক্ষ্মী ঠাকুরের ভোগ করার উনুনে। তারও কিন্তু উপযুক্ত সাজা হয়নি, কেসটা সিবিআইয়ের কাছে ছিল। নন্দীগ্রামের 14 জনের সাজা এখনো পর্যন্ত জানি না। আরো 10 জন যারা মিসিং আছে এখনো পর্যন্ত, তারা এখনো ফিরে আসেনি। আজকে প্রায় 2008-এর ঘটনা, এটা হচ্ছে 24-16 বছর। তাদের সবাইকেই লোকাল মানুষের কথায় টেনে নিয়ে গিয়ে হলদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাদের ডেড বডিও কিন্তু আজও উদ্ধার হয়নি। এটা মাথায় রাখবেন। যারা আজকে বড় বড় কথা বলছেন, তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা। সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি, তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে, লেফটিস্ট সিপিএমের লোক। আমি বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি, কারো বিরুদ্ধে কোনো কেস করিনি। কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না। আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো, লেফট ফ্রন্টের আমলে আমরা সেটা উঠিয়ে দিয়েছিলাম। আগে আলিমুদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসতো, ডাক্তারবাবুদের থ্রেট করা হতো এবং WBCS কারা হবে, WBPS কারা হবে, টোটাল লিস্ট আলিমুদ্দিন থেকে আসতো। টিচার রিক্রুটমেন্ট আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসতো। গণশক্তিতে যারা কাজ করে সবার বউ, কোনো ইন্টারভিউ নেয়নি, এমনিতে চাকরি দিয়ে দিয়েছে। কই আমরা তো আপনাকে আঘাত করিনি। একটা মানুষ চাকরি পেয়েছে, তাকে আমি চাকরি থেকে সরাবো কেন? আমি খেতে দিতে না পারি, আমার কারো চাকরি খাওয়ার অধিকার নেই, এটা আমি মনে করি। কিন্তু আমি দিনের পর দিন আমি লক্ষ্য করছি, একতরফাভাবে যারা নরকঙ্কাল, হাত কেটেছেন, পা কেটেছেন, মুন্ডু কেটেছেন, নরকঙ্কাল তৈরি করেছেন, তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না। আমি যদি স্টোরি বলতে শুরু করি, আমি 1000টা কাহিনী বলে দেবো, সুযোগ পেলে বলবো, আজকে বলবো না। কিন্তু সবাইকে জানবার জন্য, এবং যেহেতু উল্টো পাল্টা রটানো হচ্ছে, আমি মনে করি অফিসারদেরও জানা উচিত, ডেভেলপমেন্টটা মিনিস্টারদেরও জানা উচিত, ডিএমএসপিদেরও জানা উচিত। জানার অধিকার সকলের থাকা উচিত, পুলিশেরও জানা উচিত। সেই জন্য এই কথাগুলো বললাম। পুজোটা ভালো করে দেখতে হবে। স্বাস্থ্য পরিষেবাটা চালু করার জন্য যা যা করা দরকার, আমি এখনও চাই না কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে। আমি চাই শান্তিপূর্ণভাবে কথা বলার মাধ্যমে এটাকে সংযত কারণে মীমাংসা করতে। এছাড়াও আমি মনে করি মার্কেট প্রাইস পুজোর সময় অনেক সময় প্রাইস হাইক বেড়ে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। হঠাৎ করে কোনো উৎসব হলেই তখন ওদের বেশি করে বাড়িয়ে দিতে হয়, সেটা যেন মনিটরিং হয়। আমি সিএসকে অনুরোধ করব, যে টাস্ক ফোর্সটা আমাদের আছে রিগার্ডিং মার্কেট প্রাইস, সেটাকে পুজোর আগে নিয়ে বসতে। আলু ব্যবসায়ীদের অলরেডি আমরা 1 লক্ষ আলু, 2 লক্ষ আলু ছেড়েছি। তারপরে পুরো স্টক টেকিং করে নিয়ে আমার সাথে কথা বলবে, পরবর্তী পর্যায়ে কি ব্যবস্থা আমরা নেব, আমাদের কতটা লাগবে সেটা আমরা সুরক্ষিত রেখে
যাতে বাংলার মানুষের অসুবিধে না হয়, তারপরে আমি বাইরে বিক্রি করতে নিশ্চয়ই অ্যালাউ করব, আগে নিজেদের সুরক্ষিত রেখে। বিদ্যুৎ এখন থেকে দেখে নেবেন, পুজোর সময় যেন লোডশেডিং না হয়। বিদ্যুতের আমি জানি হয় না, আপনারা ইলেকশনের সময় আমি জানতাম কি কষ্ট করে আপনারা করেছেন এবং কিভাবে ডেডিকেটেডলি পাওয়ার ডিপার্টমেন্ট কাজ করেছে আমি জানি। এবং সিএসসিকে বলতে হবে, জল জমে গেলে ওরা অনেক সময় তারটা সরিয়ে নেয় না, পরে ইলেকট্রিকিউশন হয়ে দু একজন মারা গেছে, এটা যেন না হয়। ফায়ার ব্রিগেডেরও একজন মারা গেছে, আমার মাথায় আছে, আমি জানি ঘটনাটা হাওড়ায়। সুতরাং এটার দিকে নজর রাখতে হবে। প্রাইস রাইসের দিকে নজর রাখতে হবে, প্রাইস হাইক যেটা। আমি প্রত্যেকটা অফিসারকে বলবো, পুজোর আগে দয়া করে কেউ ছুটি চাইবেন না, উৎসবের দিনগুলো পার করতে দিন। এবং ডিএমদের বলবো সতর্ক সজাগ থাকতে। অনেক ডিএম এসপিরা সদা সতর্ক সজাগ, কিন্তু লোকাল লেভেলে যে পুলিশের দায়িত্ব আছে তারাও অনেক দিন ধরে সামলাচ্ছেন, কিন্তু আরও বোল্ডলি মাথা ঠান্ডা করে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে। সামারি রিভিশন ভোটের নিউ ভোটার লিস্টের কাজ শুরু হয়েছে। আমার মনে হয় একটা ইলেকশন কমিশনকে বলা উচিত, আমাদের ফেস্টিভ্যাল পিরিয়ড যেহেতু আছে, ফেস্টিভ্যাল পিরিয়ডে যে মান্থটা দিয়েছে সেটা 1 মাস এক্সটেনশন করতে। আমাদের মানে বিশ্ব মহালয় থেকে আর ছট পুজো পর্যন্ত, হ্যাঁ, সেই জন্য সেটা দেখে রাখতে হবে। তখনও সবাইকে কাজ করতে হবে ভালো করে, কারণ আমজাদে বাদ না যায়। যোগ্য ব্যক্তিরা, এমনকি পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে আছে, হঠাৎ করে নাম কেটে দিয়ে এলাম, এসব যেন না হয়। আর ফিজিক্যালি ভেরিফিকেশন ছাড়াও অনলাইনে কেউ পাঠালো আর আপনি ঢুকিয়ে দিলেন, এটা করবেন না দয়া করে। ডিএমরা দায়িত্ব দিয়ে খালাস হয়ে যান, কিন্তু যার ওপর দায়িত্ব দেন, কম্পিউটারে যারা তোলে বসে বসে, তারা অনেক ভুলভ্রান্তি করেন। বাবার নাম ভুল করেন তো মেয়ের নাম ভুল করেন, তো ছেলের নাম ভুল করেন তো এর নাম ভুল করেন, এগুলোও কিন্তু হয়। আমার সবাইকে এটা বলার যে 2011 সালে আমাদের মোস্ট ডেভেলপমেন্টের বাজেট ছিল 11,700 কোটি টাকার মতো। আর আজকে 24 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের টোটাল নন কোঅপারেশন, টর্চার, সিপিএমের আমলে আমাকে শারীরিক নির্যাতন করেছে, আর বিজেপির আমলে আমাকে মানসিক নির্যাতন করছে। আমার সরকারকে করছে, আমাদের অফিসারদের করছে, আমাদের সহকর্মীদের করছে। তা সত্ত্বেও আমি বলি, 2011 সালের যে ডেভেলপমেন্ট পারপাসে খরচ হয়েছিল 11,700 কোটি টাকার মতো, আমরা কিন্তু এত অনটন সত্ত্বেও সেটাকে বাড়িয়ে 1,12,000 কোটি টাকায় নিয়ে এসেছি। আশা করি মানুষ বুঝবেন, আমাদের আমলে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, ট্যাব দেয়া থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ওবিসি ডিপার্টমেন্টকে বলবো ওবিসির যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে স্ট্রংলি ফাইট করতে। যে ডকুমেন্টগুলো বাকি আছে দেওয়া, সে ডকুমেন্টগুলো দিয়ে দেবেন। আপনাদের কেস মনে আজকেই ছিল সম্ভবত, না 13 তারিখে সঞ্জয় এসছে ম্যাম? আজকে ম্যাম, আজকে হলো না ম্যাম, সেটা নেক্সট ডেট আজকে পাবো ম্যাম। যাই হোক, দেখে নেবে ম্যাম, যেন কোনো ল্যাকিউনা না থাকে। ইয়েস ম্যাম। আর একটা কথা আমি বলেছি, এডুকেশন যারা পড়াশোনা করছে তাদেরটা কিন্তু অনেক এসডিওরা সার্টিফিকেট দিচ্ছে না, গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও। ফলে মেধাশ্রী প্রজেক্টে ওবিসি যারা সুযোগটা পান তারা পাচ্ছেন না। এসডিওদের বলা হচ্ছে প্লিজ ওটার সাথে এটা গোলাবেন না, এটা অনগোয়িং প্রজেক্ট, এটা নিয়ে কিন্তু কোর্টের কোনো ভার্ডিক্ট নেই। কাজেই পড়াশুনোটা যাতে কোনো অসুবিধে না হয় সেটা কিন্তু এসডিওরা দেখে নেবেন দয়া করে। এবং চিফ সেক্রেটারির অলরেডি ইনস্ট্রাকশন আছে, আগে চিফ সেক্রেটারিও দিয়েছে, গোপালিকা তুমিও দিয়েছিলে, আমার এখনকার চিফ সেক্রেটারি মনোজ পন্ত দিয়েছে। এবার আমি আসব পিডব্লিউডির যা কাজ আছে, প্লিজ রাস্তাগুলো যেগুলো আমি বলেছি ভেঙেছে আগে করবে। পিএইচির কাজ আগে রাস্তাগুলো ভেঙেছে তবে করবে, তা নাহলে আমি একটাও পারমিশন আর দেবো না। করে যে কাজগুলো স্যাংশনড আছে সেগুলো যাতে তাড়াতাড়ি টেন্ডার করে, টেন্ডারে যেন ট্রান্সপারেন্সি থাকে। আমি আজ পর্যন্ত বলতে পারি টিল টুডে
ইন মাই লাইফ আই নেভার ইন্টারফেয়ার ইন এনি টেন্ডার। আমাকে যদি কেউ প্রমাণ দিতে পারেন, আমার 1 সেকেন্ড লাগবে আমার নিজের দায়বদ্ধতা স্বীকার করে নিতে। আপনারা দেখবেন 1 লক্ষ টাকা পর্যন্ত যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন টেন্ডারটা না ভাঙে। যারা আজকে বড় বড় কথা বলছেন এরা আজকে আগে টেন্ডারটা ভাঙতেন, তার এভিডেন্সও আমার কাছে আছে। অনেক অনেক টেন্ডারই ছিল না। মেদিনীপুর পূর্ব থেকে শুরু করে সারা বাংলায় এ ধরনের অনেক ঘটনা আমার জানা আছে, টেন্ডার ভাঙার ঘটনা। পরে কানে এসছিল, আগে আসেনি। সেই থেকে আমরা নিয়ম করে দিয়েছি, টেন্ডার ভাঙবেন না, ভাঙতে দেবেন না, প্লিজ ক্রস চেক। ট্রান্সপারেন্সি মেনটেন করুন, কারো কথায় কাজ করবেন না, যেটা মনে করবেন সঠিক সেই কাজটা করবেন। পারফরমেন্স রিভিউ করুন প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যারা ভালো কাজ করে দে উইল বি প্রমোটেড, আর যারা খারাপ কাজ করে কেন্দ্রীয় সরকার দেখেছেন আপনারা অনেক অফিসারকে ক্যান্সেল করে দিয়েছে। আমরা আজ পর্যন্ত কিছু করিনি, কিন্তু রিভিউ করে তো আমার দেখার অধিকার আছে, দেখে খারাপ কাজ করছে আর কে ভালো কাজ করছে। অফিসার তো মাত্র কয়েকজন হাতে করে, তাদের মধ্যেও আবার 25% ভালো কাজ করে, বাদবাকিরা ভাবে দিনটা কাটিয়ে দিই। মানুষ কিন্তু এটা বুঝতে চায় না। মানুষ চায় আপনি যে যার দায়িত্বে আছেন, দায়িত্ব ছোট হতে পারে, দায়িত্ব বড় হতে পারে, কিন্তু কাজ কিন্তু কাজ। সেই কাজটা সঠিক সময়ে ঠিক সময়ে করতে হবে। ল্যান্ড যে কোনো কাউকে দেওয়ার আগে এটা নিজেদের ল্যান্ড নয়। এখনো যদি কোথাও ল্যান্ড গ্র্যাবিং চলে, ইললিগাল কনস্ট্রাকশন চলে, ইললিগাল নির্মাণ চলে, আর বিএসএফকে বলবে দয়া করে, আর সিআইএসএফকে, কয়লা পাচার গরু পাচার আমাদের হাতে নেই, ওদের হাতে আছে, ওদের দায়িত্বরা আমাদের হাতে দেবে কেন? ওরা টাকা খাবে আর বদনাম নেবো আমরা? বিএসএফকে বলো, সিআইএসএফকে বলো এগুলো আটকাতে। আর বালি থেকে শুরু করে, সুরকি থেকে শুরু করে, আমি সবাইকে বলবো যদি কেউ কোনো অন্যায় করে, ডিএমএসপিরা আছেন, তার লোকাল দায়িত্ব তার হাতে আছে, রাজ্য পুলিশ আছে, সিএস আছে, হোম সেক্রেটারি আছে, ফাইন্যান্স সেক্রেটারি আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট আছে। নোবডি শুড বি স্পেয়ার্ড। আমি এটা বারবার আগেও অনেকবার বলেছি, আবার একবার রিপিট করছি। এক কথা বারবার আশা করি বলতে হবে না, আমি রেজাল্ট দেখতে চাই। পেয়েছি যে জল নিয়ে যাচ্ছেন, অনেক কাজ আপনাদের পড়ে আছে। আপনারা যে ডিলে করেছেন, আপনার সেক্রেটারিও আছেন, মিনিস্টার সেক্রেটারি দুজনকেই বলবো, যা ডিলে করেছেন দয়া করে আর ডিলে করবেন না। নিজেরা সারপ্রাইজ ভিজিট করুন এলাকায়। পাইপ পৌঁছে দিয়েছেন, জল নেই, এটা আমি শুনতে যেন না পাই, খেয়াল থাকে যেন। তাহলে কিন্তু আমি দুজনকেই পানিশ করব, একজনকেও ছাড়বো না, পরিষ্কার বলে দিচ্ছি। অনেকবার বলা হয়েছে, জিওএমও তৈরি করে দেওয়া হয়েছে। আমি ফেমা আইনটা দেখতে বলেছি কেরালার, জিওএম তৈরি করে দিয়েছি। ইমিডিয়েট আমার কাছে যেন রিপোর্টটা আসে। অপরাজিতা টাস্ক ফোর্স অলরেডি আমরা একটা করে মিটিং করেছি। এখন থেকে যখনই বিলটা পাস করে আসবে, যদি আসে, তাহলে সঙ্গে সঙ্গে যে কথাগুলো আমরা দিয়েছি আমরা যেন সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করতে শুরু করি। আর মলয়কে আমি বলে দিয়েছি, এখন থেকে আইডেন্টিফাই করে রাখো অপরাজিতা কোর্ট, যেটা হচ্ছে আমাদের যে ফাস্ট ট্র্যাক কোর্ট আমাদের টাকায় চলে, 60টা মহিলাদের ডেডিকেটেড আছে, সেখান থেকে 25টা কোর্ট, মানে প্রত্যেক জেলায় একটা করে থাকবে, কলকাতায় 4টে থাকবে। এই করে 26-27টা কোর্ট এক্ষুনি আইডেন্টিফাই করে ফেলো যখনই কাজটা হবে। আর পুলিশের অপরাজিতা টাস্ক ফোর্স তৈরি করো। আর আমি মনে করি সব হসপিটালেই পুলিশের যতটা সম্ভব সিকিউরিটি আছে। এছাড়াও নারায়ণকে আমি 100 কোটি টাকার মতো দিতে বলেছি, যাতে লাইট, শুনুন অনেকে বলছে ওখানে কেন রেস্টরুমটা করতে গেল, এটা অন্য কোনো ইন্টেনশন ছিল না। যেহেতু রেস্টরুম ছিল না বলে মেয়েটিকে বেচারা
ওই হলে থাকতে হলো, সেমিনার হলে। তাই আমাদের ইন্টেনশন ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয়। যখন ইনফরমেশনটা আমাদের কাছে এসছে তখন ওদের জন্য একটা রেস্টরুম কাম ওয়াশরুম বানিয়ে দেওয়া, এই কাজটা করতে দেওয়া হয়নি। এবং এটা নিয়ে নানা রকম এভিডেন্স লোপাটের কথা বলা হয়েছে। আর আমাদের এভিডেন্স লোপাট আমি করতে যাবো কেন? কাকে বাঁচানোর জন্য? কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের শত্রু নয়। আইন আইনের পথে চলবে। অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু জেনে রাখুন, নোবডি ইজ রিলেটেড টু মি অ্যান্ড আই অ্যাম নট রিলেটেড টু এনিবডি। আমি যখন একটা চেয়ারে কাজ করি তখন আমি চেয়ারটাকে সম্মান দিতে জানি। অনেক অসম্মান করেছেন, অনেক অপমান করেছেন, মিথ্যে কথা বলে কুৎসারটি আর করবেন না। সত্যিটা জেনে নিন। এবং যে ফাঁকা জায়গাগুলো আছে আমি কভার আপ করতে নারায়ণকে 10 দিন আগেই বলেছি। 10 দিন আগে ইনস্ট্রাকশন দিয়েছি লাইট লাগাতে। রেস্টরুম যেখানে নেই সিস্টারদের রেস্টরুম করে দিতে, ওয়াশরুম যেখানে নেই মেয়েদের আলাদা করে ওয়াশরুম করে দিতে, সিকিউরিটি দরকার হলে হসপিটালগুলো অ্যারেঞ্জমেন্ট করবে তাদের নিজেদের টাকা দিয়ে, সেক্ষেত্রে নারায়ণ কোঅর্ডিনেট করবে। দরকার হলে পুলিশের একার পক্ষে তো সব সিকিউরিটি দেওয়া সম্ভব নয়, ভেতরে প্রত্যেকটা ব্লকে ব্লকে সিকিউরিটি তারা দিতে পারেন। তার জন্য রোগী কল্যাণ সমিতি আছে। এখন থেকে আমি বলছি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রিন্সিপালরা নিজেরাই থাকুক সব হসপিটালের ক্ষেত্রে, নারায়ণ। এবং সাথে একটা সিস্টারকে রাখবে, একটা সিনিয়র ডাক্তারকে রাখবে, একটা জুনিয়র ডাক্তারকে রাখবে, এবং সেই এলাকার স্থানীয় এমএলএ তাকে রাখবে। ঠিক আছে? এবং পুলিশের একজনকে রাখবে। ঠিক আছে। লোকাল পুলিশের যে আইসি হবে। ঠিক আছে। হ্যাঁ বলো। বলছিলাম আমাদের হসপিটালগুলোতে প্রচুর প্রাইভেট সিকিউরিটি নেওয়া আছে, প্লাস আমাদের নেওয়া আছে এক্স সার্ভিসম্যান থেকে। এটা হসপিটাল কর্তৃপক্ষের পক্ষে দেখা সম্ভব নয়। কোথাও 100, 150, 200 কজন আসছেন কজন যাচ্ছেন, কিন্তু স্যালারি পুরোটাই হচ্ছে। আমার সুনির্দিষ্ট বক্তব্য, এটা কি গভর্নমেন্ট স্যালারি দিচ্ছে? আমরাই দিচ্ছি, হসপিটাল থেকে দিচ্ছি। আমার মনে হয় এটা পুরোটাই যদি সিকিউরিটিটা পুলিশ দেখে, পুলিশ ম্যানেজমেন্ট করে, তাহলে আর কোনো লোকেরই দরকার নেই। পুলিশের অনেক কাজ, পুলিশ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠা। না, এই লোকগুলোকে যদি পুলিশ, না, এটা প্রিন্সিপাল দেবে, প্রিন্সিপাল অফ দ্য কলেজ। ইট ইজ দেয়ার ডিউটি, এমএসভিপির ডিউটি, পুলিশের ডিউটি, এটা প্রিন্সিপালের ডিউটি। আমরা টাকা দিচ্ছি, সে মাইনে নিচ্ছে, কাজে আসছে না, তারা তাকে স্যাক করছে না কেন? এজেন্সি তো কি হয়েছে, এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করে সেই এজেন্সি বাদ দিয়ে অন্য এজেন্সি নেবে। তোমার কি আইনের মধ্যে এগুলো থাকবে না? নারায়ণ, এগুলো নিয়ে রিভিউ করো, স্টেট বলে দাও যে এজেন্সি ব্যর্থ হবে তার বিরুদ্ধে এফআইআর হবে, যে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে এবং তাকে ব্ল্যাক লিস্টেড করা হবে। আর যখন কোনো এজেন্সিকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে তাকে অ্যাফিডেভিট করিয়ে বলিয়ে নেবে যে এভরিডে আমরা মনিটর করব। যদি কোনো সিকিউরিটি, এই তো হাওড়াতেও যে কেসটা হলো, দুর্ভাগ্যজনক দুটো কেসেই আমার বিহারের বন্ধুরা জড়িত। আমি বিহারবাসী যারা আছেন তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, भाई लोग आप लोगों को भी हम हमारा घर का ही आदमी समझते हैं। आप भी जब काम करते हैं आप सोच लो ये भी आपका ही घर है, उसको प्रोटेक्शन देना आपका काम है। এই যে ছেলেটাকে পুলিশ প্রথমে অ্যারেস্ট করেছে সে কিন্তু রায় নয়, সে রাই। এবং হাওড়াতেও সিকিউরিটির যে প্রবলেমটা হয়েছিল সেটাও সেম। ওদের একটু ওই এজেন্সিকে বলতে হবে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তাতে দরকার হলে আমাদের যারা ট্রেনিং ইনস্টিটিউট আছে, নারায়ণ তোমার নামে, আমি রাজীবকে বলছি, বিনীত আসেনি, বিনীতের পরিবর্তে যে এসছে, টোটালটা দেখে নাও। দরকার হলে পুলিশের যে ট্রেনিং ইনস্টিটিউট আছে, সারা বছর তো তাদের কাজ করা শুধু আইএসপি ট্রেনিং দেয়া, আইপিএসকে ট্রেনিং দেয়া আর পুলিশকে ট্রেনিং দেয়া। তাদের হসপিটালগুলোতে যে সিকিউরিটিগুলো হচ্ছে আছে তাদের কি করতে হবে কি না করতে হবে একটা ট্রেনিং দিলে তো হয়। 7 দিনের একটা ট্রেনিং করে তবে তারা জয়েন করবে, এবং ট্রেনিং করার সময় হাতে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেবে এজেন্সির। জয়েন করার আগে নারায়ণ পুলিশের সাথে আলাদা করে বসো,
ম্যাডাম অরূপদের অভিজ্ঞতা আছে, ববি অরূপদের, ওরা দীর্ঘদিন কাজ করেছে। দেখে নাও কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, এটা দেখে তবেই তাদের অ্যাপয়েন্ট করবে। যাকে তাকে পেলাম আর দিয়ে দিলাম। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স করে দিলি 100%। আমাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আছে, কিন্তু ওটাতে হচ্ছে না অ্যাকচুয়ালি। ডাক্তারবাবুদের পক্ষে এত পেশেন্ট, এত ঝামেলা হয় না। প্রত্যেকটা বড় পুলিশের পক্ষেও অনেক প্রত্যেকটা ঝামেলা। বড় হসপিটালে শোনো, ওসি আছে তো। শোনো, ডাক্তার বাবুরা নিজেরা নিজেদের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। না, প্রত্যেকটা বড় No, হসপিটালে no, ওসি no, হাসপাতাল আছে। no, please, don't give all responsibility to পুলিশ। তোমার বিয়ে হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, খেলা হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার প্রেস কনফারেন্স হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তুমি রাতে ঘুমোবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার সিকিউরিটি সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে। আর তোমার হাসপাতালে তোমার সিকিউরিটি এজেন্টকে দেখবার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকবে। পুলিশের যে ক্যাম্প আছে সেটা ওরা ওদের মতো কাজ করবে, কিন্তু হসপিটাল অথরিটি যে এজেন্সি নিচ্ছে সেই হসপিটাল অথরিটিকে সেই এজেন্সির দায়িত্ব নিতে হবে। নারায়ণ, ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে ম্যাডাম। আমার মনে হয় তুমি একটা কাজ করো, বৃহস্পতিবার দিন অল প্রিন্সিপাল ইয়েস ম্যাডাম। অফ দ্য মেডিকেল কলেজ ইয়েস ম্যাডাম। অ্যান্ড মাল্টি সুপার হসপিটাল ইয়েস ম্যাডাম। এবং ডিস্ট্রিক্ট হসপিটাল ইয়েস ম্যাডাম। প্রিন্সিপাল, প্রিন্সিপাল আর হসপিটাল বড়, তাছাড়া যে হসপিটালগুলো আছে স্যার, সব হসপিটাল তাদের রাখবে ভিডিও স্ক্রিনে। ইয়েস ম্যাডাম। বাদ বাকি তুমি জুনিয়র সিনিয়র যারা ইম্পর্টেন্ট আছে ইয়েস ম্যাডাম। সবাইকে তো তুমি রাখতে হবে না, এইচওডি এইচওডিদেরকে তাদেরও রাখতে হবে। ঠিক আছে ম্যাডাম। জুনিয়রদেরও একটা প্রতিনিধি দল রাখবে, ইয়েস ম্যাডাম। 6 জন বা 8 জন করলে ওদের একটু বেশি দিলে। সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকেও এমনিতেই ওরা থাকছে, এইচওডি বা এমএসবিপি বা প্রিন্সিপাল এরা থাকছে, প্লাস আরও 4 জনকে সিনিয়র ডাক্তার হিসেবে তারা ডাকুক। ঠিক আছে। বসে পুলিশও থাকবে, এখানে বেলা 1টায় মিটিং করবে, ঠিক আছে ম্যাডাম। সবাইকে ইনভাইট করবে, যারা আসবার তারা আসবে, আমাদের ওপেন আমন্ত্রণ রইল। আর এই সব জিনিসগুলো পয়েন্ট ওয়াইজ সেদিনকে ক্লিয়ার করে নেবে। কোন হসপিটালে কি কি কাজ করতে যাচ্ছ তার একটা প্ল্যানিং করে নেবে। আলো, জল, ওয়াশরুম এবং বিশেষ করে অন্ধকার জায়গাগুলোকে কভার করে লাইট দেয়া, সিসিটিভি দেয়া। ইয়েস ম্যাডাম, আমাদের ডিটেইল প্ল্যানিং হয়েছে, আরও ওটাকে খুঁটিনাটি দেখে নিচ্ছি। পুলিশের সাথে বসে নাও, ইয়েস ম্যাডাম। ওদেরও যদি কোনো ফান্ড পেন্ডিং থাকে পর সিসিটিভি সেটাও আমরা দিয়ে দেবো। ঠিক আমি তো কিছু না হলে 200 অ্যাম্বুলেন্স দিয়েছি তোমাদের হসপিটালকে, ইয়েস ম্যাডাম। আপনি এমপি ল্যাড থেকে, রাজ্যসভার এমপিদের থেকে, আর কতটা দেব? যাই হোক, আমার মোটামুটি এগুলো বলার ছিল, আমি বললাম। আশা করি ইন্ডাস্ট্রি বিজিপিএস আসছে, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকেও প্রোঅ্যাক্টিভ হতে হবে। শপিং ফেস্টিভ্যাল আসছে, অল ডিপার্টমেন্টকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। সাথে সাথে আইএনসিএকে প্রোঅ্যাক্টিভ হতে হবে সবার সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য। এবার আমি গোপালিকাকে বলবো, আবার মনোজ পন্থ নিউ চিফ সেক্রেটারিকে বলবো ফাইন্যান্সিয়াল জায়গাটা আলোচনা করবে, সেখানে কতগুলো ইনস্ট্রাকশন আছে ওর নিজে, আমি যেটুকু বলতে পারলাম না, বাদ বাকিটা আমি চিফ সেক্রেটারিকে বলতে অনুরোধ করব। আমার মনে হয় এবার প্রেসটাকে অফ করে দিই। থ্যাংক ইউ সো মাচ, এটা অফিসারদের মিটিং।